আমরা সবাই জানি এডুকেশন সিস্টেম ইজ দ্য ব্যাকবোন টু এনি সোসাইটি। সাধারণত 15 থেকে 16 বছর বয়স পর্যন্ত আমি বা আপনি আমরা সকলেই এই এডুকেশন সিস্টেমের একটা পার্ট থাকি। বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে যদি আমি বলতে চাই, 1971 সাল অর্থাৎ আমাদের স্বাধীনতার পরবর্তী সময় থেকেই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায়, শিক্ষানীতিতে বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হচ্ছে। তার মধ্যে যদি সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটার কথা আমরা বলি, প্রাথমিক শিক্ষা সকলের জন্য বাধ্যতামূলক করা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে নারীদের শিক্ষা বাধ্যতামূলক করা, এই জিনিসগুলো খুবই উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত করেছে। 2021 সালের একটা সার্ভের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো বাংলাদেশের 98% প্রাইমারি চিলড্রেন প্রাথমিক শিক্ষার জন্য এনরোল করেছে, যা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের ক্ষেত্রে অনেক বড় একটি ইতিবাচক দিক। এরপরে যে দিকটি উঠে আসছে তা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। বাংলাদেশের সকল শিক্ষা কার্যক্রমে এখন ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানভাবে অংশগ্রহণ করছে, যা বাংলাদেশের জন্য আরেকটি বড় ইতিবাচক দিক। এবার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কিছু নেতিবাচক দিক তুলে ধরছি। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুযায়ী সাধারণত শিক্ষার্থীদের সরাসরি কিছু শিখিয়ে দেওয়া হবে না, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষার্থীরা শিক্ষকের সহায়তায় সবকিছু শিখবেন। 2021 সালের এই কারিকুলামটিকে সাধারণত অনেকটা শিক্ষার্থী বান্ধব করা হয়েছে, যেখানে শিক্ষক হচ্ছে সবচেয়ে বড় সহায়তাকারী। এবং জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুযায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় থাকছে না কোনো প্রকার পরীক্ষা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম কোনো স্থান থাকছে না, অর্থাৎ সকল শিক্ষার্থী সমান। শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে সাধারণত দুইটি পদ্ধতি রাখা হয়েছে, একটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, আরেকটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নটি সাধারণত চলবে বছরব্যাপী। এক্ষেত্রে শিক্ষক সারা বছর তার শিক্ষার্থীর আচার আচরণ, তাদের বিভিন্ন ধরনের গ্রুপ ওয়ার্ক, তাদের অগ্রসর কতটুকু, এই সব কিছুর উপর ভিত্তি করে সারা বছরব্যাপী একটি মূল্যায়ন করবে, যা হবে শিক্ষণকালীন মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়ন সাধারণত বছরে 2 বার হবে, সামষ্টিক মূল্যায়ন 1, সামষ্টিক মূল্যায়ন 2। এক্ষেত্রে শিক্ষার্থীরা সারা বছরে কতটুকু জ্ঞান অর্জন করছে তার সামগ্রিক জ্ঞানের উপর ভিত্তি করে একটি মূল্যায়ন হবে, যা বছরে 2 বার অনুষ্ঠিত হবে। এই যে সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষণকালীন মূল্যায়ন, এই মূল্যায়ন পদ্ধতিগুলো নিয়ে কিছু কথা বলার জন্য বাংলাদেশের বিভিন্ন এডুকেশন সাইট থেকে কিছু তথ্যের ভিত্তিতে আমরা একটি স্ট্যাটিস্টিক দাঁড় করিয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের টিচার স্টুডেন্ট রেশিও প্রাইমারি লেভেলে 1:31, সেকেন্ডারি লেভেলে 1:38, হায়ার সেকেন্ডারি লেভেলে 1:17, ইউনিভার্সিটি লেভেলে 1:40। সাধারণত টিচার স্টুডেন্ট রেশিওর একটি আদর্শ অনুপাত ধরা হয় 1:20, অর্থাৎ একজন শিক্ষক স্বাভাবিকভাবে 20 জন শিক্ষার্থীকে দেখাশোনা করতে পারবেন। কিন্তু আমরা মাত্রই যে স্ট্যাটিস্টিক টেবিলটা দেখে আসলাম, সেখানে আমরা দেখতে পারলাম যে একজন শিক্ষককে সাধারণত একই সাথে 31 জন বা 38 জন শিক্ষার্থীকে একসাথে মনিটর করতে হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে সেই রেশিওটা 1:60ও হয়ে দাঁড়ায়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে বা গ্রামে একজন শিক্ষক এই সিস্টেমটার মধ্য দিয়ে যেতে সারা বছর কতটুকু ক্যাপাবল, সেটাও কিন্তু আমরা আসলে নিশ্চিতভাবে বলতে পারছি না। বাংলাদেশের পরিস্থিতিতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের শিক্ষক কমিটি বা রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত থাকে। এক্ষেত্রে শিক্ষকরা কতটুকু নৈতিক উপায়ে সকল শিক্ষার্থীদের সমানভাবে মানবন্টন করতে পারবে তা নিয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে সবচেয়ে বড় যে প্রশ্নের জায়গা রয়ে গেছে তা হচ্ছে বাংলাদেশে অ্যাডমিশন টেস্ট কিন্তু রয়েই গেছে, বিসিএস এক্সাম তাও রয়ে গেছে। সারা বছর এই যে আমাদের কারিকুলামটার মধ্যে দিয়ে আমরা যাব, বা এতগুলো বছর আমরা একটা কারিকুলামের মধ্যে দিয়ে যাব যেখানে কোনো আমার পরীক্ষা পদ্ধতি থাকছে না, কিন্তু অবশেষে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পর আমাকে আবার অ্যাডমিশন টেস্ট দিতেই হবে। তাহলে সেক্ষেত্রে সারা বছর পরীক্ষার মধ্যে না গিয়ে আমি বছর শেষে একটা অ্যাডমিশন টেস্ট দিব, সেক্ষেত্রে সারা বছর আমি এই যে কারিকুলামটার মধ্যে দিয়ে গেলাম, আমার যে উদ্দেশ্যটা ছিল হাতে কলমে শিক্ষা, এই উদ্দেশ্যটুকু আদৌ সফল হবে নাকি সেই জায়গাটা কিন্তু এখনও প্রশ্নবিদ্ধ। তবে 2024 সালের সেপ্টেম্বর মাসে আমরা এরকম একটি ঘোষণা পেয়েছি, 2021 সালের এই শিক্ষাক্রম বাতিল করে আমরা আবারও ফিরে যেতে চলেছি 2012 সালের শিক্ষাক্রমে। 2012 সালের শিক্ষাক্রমে সবচেয়ে বড় অগ্রগতির বিষয় ছিল মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল শিক্ষার প্রবর্তন। এতে শিক্ষার্থীদের একাডেমিক চিন্তাভাবনার পাশাপাশি সৃজনশীল চিন্তাভাবনারও বিকাশ ঘটবে। তবে 2012 সালের শিক্ষাক্রমে কোথাও শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতার উপর গুরুত্ব আরোপ করা হয়নি। এছাড়াও শিক্ষার্থীরা পরীক্ষা পদ্ধতির উপর অনেকটা নির্ভরশীল ছিল, যার ফলস্বরূপ 2021 সালের শিক্ষাক্রমে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা এবং সমস্যা সমাধানের দক্ষতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল, এবং শিক্ষার্থীরা যাতে পরীক্ষা
সম্পূর্ণভাবে নির্ভরশীল না হয়ে যায় সেই দিকেও লক্ষ্য রাখা হয়েছিল। তবে বিভিন্ন অবকাঠামোগত চ্যালেঞ্জ এবং পর্যাপ্ত শিক্ষক প্রশিক্ষণের অভাবে 2021 সালের কারিকুলাম নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে 2021 সালের শিক্ষাক্রম আমার মতে সম্পূর্ণ বাতিল না করে আমরা 2012 এবং 2021 উভয় শিক্ষাক্রমের সঠিক দিকগুলো বিবেচনায় রেখে একটি নতুন শিক্ষাক্রম প্রণয়ন করতে পারি, যেখানে শিক্ষকদের প্রশিক্ষণের উপর সম্পূর্ণ জোরদার ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা যেন পরীক্ষা পদ্ধতির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল না হয়ে যায় সেই দিকটিও বিবেচনায় রাখতে হবে এবং শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চল সর্বত্র প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তন আমাদের সকলের হাতে এবং আমাদের চেষ্টার মাধ্যমে এটি সম্ভব। আমাদের সকলেরই উচিত শিক্ষার মান উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা, যাতে করে প্রতিটি শিক্ষার্থী নিজেকে দক্ষ, সৃজনশীল এবং আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।